তার মধ্যে আমরা প্রথমত স্বাধীনতার ঘোষণা নিয়ে একটা আলোচনা করতে চাই, এই কারণে যে অতি সম্প্রতি আমরা দেখেছি যে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেখানে গিয়েছিলেন আমাদের প্রধান উপদেষ্টা। আমাদের প্রধান উপদেষ্টা একটা প্রসঙ্গ আবার তুলেছেন, সেটা হলো যে স্বাধীনতার ঘোষণা জিয়াউর রহমান দিয়েছেন এ সম্পর্কে। স্বাধীনতা যুদ্ধের সময় উনি এই দেশে ছিলেন না, উনি আমেরিকায় ছিলেন। তারপরে ওখানে থাকার পর উনি মানে কেন কিভাবে এই প্রসঙ্গ নিয়ে আলোচনা করলেন, করতে পারে আলোচনা যে কেউ করতে পারেন, কিন্তু ওনার মতো অবস্থানে থেকে যখন কেউ যখন আলোচনাটা করে, সেই আলোচনাটা নিয়ে যদি আবার নতুন করে বিতর্ক তৈরি হয়, সেটা হয় খুব আনফর্চুনেট। তো স্বাধীনতা যুদ্ধের সময় আপনি তো যথেষ্ট প্রাপ্তবয়স্ক ছিলেন মোটামুটি, আমি যতটুকু বুঝি। আপনি অনেক কিছু শুনেছেন, জেনেছেন, দেখেছেন। আপনার অভিজ্ঞতার আলোকে আমি বিষয়টা একটু জানতে চাই, আসলে স্বাধীনতার ঘোষণা বিতর্কটা কেমন, এটা নিয়ে বলার পর আমরা ওই বঙ্গবন্ধুর ভাষণে যাব। থ্যাংক ইউ, আপনি খুব সুন্দর একটা ইন্ট্রোডাক্টরি বক্তব্য রাখলেন। দেখেন, মানে আমাদের চিফ অ্যাডভাইজার রিসেট বাটন চেপে দিয়েছিলেন, এরপরেও কেন তিনি আবার মুক্তিযুদ্ধ নিয়ে কথা বললেন এটা আবার মাথায় ঢুকতেছে না। এটা কি এমন যে মির্জা ফখরুলকে একটা প্রতিদান দিলেন? কারণ মির্জা ফখরুল বলছিলেন যে চিফ অ্যাডভাইজারের মধ্যে উনি জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখেন। আমার মনে হয় এটা একটা ভাইস ভার্সা হয়ে গেছে, উনি একটা বললেন, ইনিও একটা বলে দিলেন আর কি। যাই হোক, আমি তখন অ্যাডাল্ট, আমি তখন নটরডেম কলেজের ফার্স্ট ইয়ারের ছাত্র। প্রথমে জিয়ার ঘোষণাটা একটু বলি। সেটা হচ্ছে জিয়াউর রহমান 27শে মার্চ একটা ঘোষণা দিয়েছিলেন। এইটা আমি নিজে শুনেছি অনেক সঙ্গী সহ দুপুরে 27শে মার্চ, এবং সেখানে বলছেন যে অন বিহাফ অফ আওয়ার গ্রেট লিডার শেখ মুজিবুর রহমান এই ঘোষণাটা দিলেন। এবং আমাদের প্রথম প্রতিক্রিয়া হয়েছিল যে যাক, আমরা হই হই করে উঠছি যে যাক, সেনাবাহিনী আমাদের সঙ্গে আছে। এটা একটা ইন্সপায়ারিং স্পিচ হিসেবে আমরা দেখছি। হ্যাঁ, উনি একটা ঘোষণা দিছিলেন। তো কালুরঘাটের উইক ট্রান্সমিশনের এই ঘোষণাটি আমেরিকার একটা অখ্যাত স্টেটে কিভাবে পৌঁছালো আমি ঠিক বুঝতে পারতেছি না। এটা হইতে পারে যে এই ঘোষণাটা বিবিসি পুনঃ প্রচার করছিল। বিবিসি, আই রিমেম্বার, হয়তো উনি বিবিসি থেকে শুনছেন। হ্যাঁ, আমি জানি না ঠিক উনি কিভাবে শুনলেন। এখন দেখেন, এই যে মানে স্বাধীনতা দিবসের যে বিতর্ক না, জিয়াউর রহমান কিন্তু কখনো বলেননি যে আমি যেহেতু 27শে মার্চ ঘোষণা দিছি সুতরাং আমাদের স্বাধীনতা দিবস 27শে মার্চ, কখনো উনি বলেন নাই। যে একটা কথা আমি একটু থামাই আপনাকে, আপনি এখানে একটা নতুন ইনফরমেশন যেটা আমার কাছে লাগলো, যে ওই ভাষণটা বিবিসি একাধিকবার পুনঃ শুনেছেন। তো আপনারা শুনেছেন কি বিবিসিটা নাকি সরাসরি? আমরা কালুরঘাটেরটা শুনছি। কালুরঘাট থেকে, হ্যাঁ, ওটা তো একদম ইমিডিয়েটলি শুনছি। বিবিসি পরে প্রচার করছে। মানে কালুরঘাটে কি ওটাকে একাধিকবার বারবার প্রচার, অনেকবার প্রচার করছে। আচ্ছা আচ্ছা, এখন জিয়াউর রহমান কিন্তু কখনো বলেন নাই যে আমি 27শে মার্চ যেহেতু ঘোষণা দিছি সুতরাং স্বাধীনতা দিবস 27শে মার্চ, কখনো বলেনি। ইভেন বিএনপি কখনোই বলে নাই। হ্যাঁ, তো কেন আমাদের স্বাধীনতা দিবস 26শে মার্চ, এটা আমি পরে আসতেছি। জি, এর মধ্যে একটু কথা বলে নিই। দেখেন, আওয়ামী লীগাররা মানে রাজনীতির স্বার্থে জিয়াউর রহমানকে কত রকম কিছু বলছে, পাকিস্তানের চর, রাজাকার, অমুক তমুক ইত্যাদি বলছে না, এগুলি না একেবারে পাগলামি। এবং এইটা যখন ওরা বলতো তখন এটা ভাবতো না যে এইটা বঙ্গবন্ধুর প্রতি এক ধরনের অবমাননা, কারণ বঙ্গবন্ধু জিয়াউর রহমানকে বীরুত্তম উপাধি দিয়েছিলেন। এটা ওরা কখনো ভাবে নাই যে এইটা যে বঙ্গবন্ধুর প্রতি অবমাননা, তাকে রাজাকার বলা এইটা মানে খুব আনফর্চুনেট আর কি। কেন হয়েছে এটা? কেন হয়েছে? যেহেতু জিয়াউর রহমান যদি 71-এ শহীদ হইতেন অথবা 75-এর 7ই নভেম্বর যদি না ঘটতো, ওরা যদি স্বাভাবিক মৃত্যু হইতো, তাহলে কিন্তু জিয়াউর রহমান আওয়ামী লীগারদের কাছে হিরো হয়ে থাকতেন। যেহেতু উনি রাজনৈতিক প্রতিপক্ষ হয়ে গেছেন, সেহেতু উনি পাকিস্তানের চর, সেহেতু উনি রাজাকার। আমি বুঝতে পারছি, খুব ভালো। আচ্ছা, এখন তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আওয়ামী লীগ আমলে কে রাজাকার হবে আর কে মুক্তিযুদ্ধ হবে এটা ডিপেন্ড করতে সে কোন রাজনীতির সঙ্গে জড়িত তার উপর। যেমন ধরেন আমি বলি, যেমন তাজউদ্দিন আহমেদ, তারপরে জেনারেল ওসমানী, দে আর গ্রেট লিডার ইন আওয়ার লিবারেশন ওয়ার। আওয়ামী লীগ তাদের মূল্যায়ন করে নাই। কারণ কেন করে নাই? তাইলে বোধ হয় বঙ্গবন্ধুর ছোট হয়ে যাবে। অদ্ভুত একটা লজিক ছিল আর কি। তাজউদ্দিন স্যার মুক্তিযুদ্ধ হইতো আপনি বলেন, হ্যাঁ, কিন্তু তার মূল্যায়ন হয় নাই। তারপরে জেনারেল ওসমানীর কোনো মূল্যায়ন হয় নাই। এই যে সংকীর্ণতা আপনি যেটা ইন্ট্রোডাক্টরি স্পিচে বললেন, এটা ভয়াবহ আমাদের এই জাতির জন্য। যাই হোক, এখন আমি 26শে মার্চ কেন স্বাধীনতা দিবস এটা আমি একটু ব্যাখ্যা করি। এটা একটু ব্যাখ্যা করি।
সেটা দেখেন কি বলে যে আমি শুরু থেকে বলি, 1970 সালের যখন নির্বাচন হলো, আমরা মানে জয়যুক্ত হলাম, 167টার মধ্যে 169টার মধ্যে সারা পাকিস্তানে 169টা পাইলাম। স্বাভাবিকভাবে আমরা ধরে নিলাম যে পাওয়ার ট্রান্সফার হবে এবং শেখ মুজিব উইল বি দি প্রাইম মিনিস্টার অফ পাকিস্তান। এইটা আমাদের মধ্যে কোনো উদ্বেগ ছিল না, কোনো 70 সালে আমাদের মধ্যে কোনো উদ্বেগ ছিল না, ঠিক আছে। নির্বাচনের পরে বঙ্গবন্ধুর কাছে পাওয়ার ট্রান্সফার করা হবে। তো এখন ইয়াহিয়া খান 3 মার্চ পার্লামেন্টের অধিবেশন ডাকলেন, ঠিক আছে। তাহলে ওই অধিবেশনে শেখ মুজিবুর রহমান পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে ডিক্লেয়ার করলেন। তা আমরা তো আসি। 1 মার্চ আমরা স্টেডিয়ামে গেলাম খেলা দেখতে। খেলাকার পাকিস্তান ভার্সেস এমসিসি। তা আমরা কিন্তু যেহেতু আমরা তখনও পাকিস্তানি, আমরা পাকিস্তানের পক্ষে করতেছি, আসিফ ইকবাল এবং সরফরাজ নওয়াজ ব্যাটিং করতেছে, আমরা হই হুল্লা করতেছি, একটা 4 মারতেছে, বাউন্ডারি মারতেছে, আমরা পাকিস্তানের পক্ষে করতেছি। আমাদের কোনো উদ্বেগ নাই, আমরা তো পাকিস্তানি, তাই না? তো ওই স্টেডিয়াম আপনি নিজে ছিলেন স্টেডিয়ামে? হ্যাঁ, আমি কেন বলতেছি এগুলো। আচ্ছা। তো তখন স্টেডিয়ামে আপনার অনেকে ছোট রেডিও নিয়ে গেছে এই রানিং কমেন্টারি শোনার জন্য। খেলাও দেখবে, আবার রানিং কমেন্টারি শুনবে। এটা একটা মজা আর কি, কারণ ক্রিকেট লিটারেচার তো একটা খুব পাওয়ারফুল লিটারেচার, শুনবে। এবং একটা সময় আপনার রানিং কমিটি বন্ধ করে বলা হলো যে ইয়াহিয়া খান এখন জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন 1 মার্চ দুপুর 1টায়। তো উনি ভাষণ দিলেন। জাস্ট যখনই উনি বললেন যে কি ন্যাশনাল অ্যাসেম্বলি ইজ পসপন ফর দ্য ইনডেফিনিট পিরিয়ড, অনির্দিষ্টকালের জন্য এই জাতীয় সংসদের অধিবেশন স্থগিত করা হলো। 3 তারিখে কিন্তু অধিবেশন হওয়ার কথা, মানে একদিন পরে। এটা 1 মার্চের কথা, 3 মার্চে অধিবেশন বসার কথা। উনি ওইটাকে অনির্দিষ্টকালে স্থগিত করে দিলেন। যেই অনির্দিষ্টকালে স্থগিত করে দিলেন, কয়েক সেকেন্ডের মধ্যে আমরা পাকিস্তানি থেকে বাঙালি হয়ে গেলাম। এটা কিন্তু কেউ বলে না। আমরা 1 মার্চের 1টার আগ পর্যন্ত পাকিস্তানি। আমরা প্রধানমন্ত্রী শেখ মুজিবের আন্ডারে পাকিস্তান শাসক চলবে, এইভাবে আপনার ভাবতেছি। যেই যখন বললো যে স্থগিত করে দিল, আমরা মুহূর্তেই আমরা বাঙালি হয়ে গেলাম। তখন আর কোথায় গেল পাকিস্তানের টিম, কোথায় গেল আসিফ ইকবাল, কোথায় গেল সরফরাজ নওয়াজ? আমরা সব তখন ওই যে ব্রিস্টল সিগারেটের একটা দিয়ে স্বামীর একটা ওগুলো পোড়ায় জ্বালায় টালায় দিয়ে পুরো স্টেডিয়াম গিয়ে হয়ে গেল, চলো কুরবানি হোটেল চলো। খেলা শেষ, খেলা তো খেলা বন্ধ হয়ে গেল। কেমন খেলা থাকে? আমরা একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট ম্যাচ বন্ধ হয়ে গেল, আগুন জ্বলতেছে স্টেডিয়ামে, খেলা বন্ধ তো দূরের কথা। আমরা চলো কুরবানি হোটেলে চলো, দল বেঁধে কুরবানি হোটেলে গেলাম। শেখ মুজিব তখন, বঙ্গবন্ধু তখন আওয়ামী লীগের পার্লামেন্টারি বোর্ডের মিটিং এ বসছেন। যে 3 তারিখে তো কুরবানি হোটেলে 3 তারিখে তো আপনার স্টেডিয়ামের পাশে 3 তারিখে যেহেতু পার্লামেন্ট বসবে, তা পার্লামেন্টারি বোর্ডের মিটিং এ বসছেন উনি। তা আমরা গেলাম। ইতিমধ্যে বঙ্গবন্ধু নিজেও শুনছেন যে স্থগিত হয়ে গেছে। পরে বঙ্গবন্ধু বের হলেন, উনি বললেন যে 3 তারিখে পল্টনে আসো। আমরা 3 তারিখে পল্টনে গেলাম। ওখানে উনি বললেন যে 7 মার্চ রেস কোর্সে আসো। ঠিক আছে, আমরা রেস কোর্সে গেলাম। এখন আমি তো স্টেজের থেকে একটু দূরে ছিলাম। যাই হোক, সেখানে উনি কিন্তু স্বাধীনতার মূল ঘোষণা দিয়ে রাখলেন। কিরকম? উনি শেষে বললেন, অনেক কথা বলার পরে বললেন যে এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। দেখেন, খেয়াল করেন, আমি যদি হুকুম দিবার না পারি, ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। খেয়াল করেন কিন্তু কথা, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আমি যদি হুকুম দিবার না পারি, ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। ঠিক আছে, এটা স্বাধীনতার ঘোষণা কিন্তু হয়ে গেল। কারণ উনি ওটাকে ধারণা করেছিলেন হয়তো ওনাকে জনগণের সামনে আসতে দেওয়ার মতো পরিস্থিতি নাও হতে পারে। তাই ঘটছে। হ্যাঁ, তাই হচ্ছে। তারপর দেখেন, এটা হয়ে গেল। তো মাঝখানের কথাটা একটু পরে আসতেছি। তো ক্র্যাকডাউনটা কখন হলো? 25শে মার্চ 12টার ঠিক আগে। ঠিক আছে। তো যখনই ক্র্যাকডাউন হইলো, তখনই এই বঙ্গবন্ধুর যে আমি যদি হুকুম দিবার না পারি,
ক্র্যাকডাউন হয়ে যাওয়ার সাথে সাথে ওইটা কার্যকর হয়ে গেল, ওই স্বাধীনতাটা, বুঝতে পারছেন, কার্যকর হয়ে গেল। ওই তো বলে রাখছেন আগে যে আমি যদি হুকুম দিবার না পারি। ওই যে 12টার সময় ক্র্যাকডাউন হইলো, তাহলে কি দাঁড়ালো, একটু পরে কি হলো, 26শে মার্চ হয়ে গেল। এখন বঙ্গবন্ধু 26শে মার্চ ঘোষণা দিচ্ছেন কিনা, আর একটা ঘোষণা দিচ্ছেন কিনা, এই বিতর্কে আমি যাবোই না, এই বিতর্কে আমি যাবোই না। ওনার তো এটা বলাই আছে যে আমি যদি হুকুম দিবার না পারি, তো এটা কার্যকর হয়ে গেল, 26শে মার্চ স্বাধীনতার ঘোষণা হয়ে গেল, হয়ে গেল। এখন একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে অনেকে বলে তাইলে 7 মার্চের এই যে 25 তারিখ পর্যন্ত ডায়ালগ হইলো বঙ্গবন্ধুর সাথে ইয়াহিয়া খানের, এইটা কেন হইলো? আপনি যদি স্বাধীনতার ঘোষণা দিয়েই থাকেন, এটা একটা মৌলিক প্রশ্ন না? তখন এইটার যুক্তিটা হচ্ছে বঙ্গবন্ধু মানে স্বাধীনতা যুদ্ধ হবেই, কিন্তু তখন কি হইতো, বঙ্গবন্ধু শর্তে ইয়াহিয়া খান রাজি হয়ে তাকে প্রাইম মিনিস্টার করতো, তাহলে উনি করতেন কি 6 দফার ভিত্তিতে যে জিনিসগুলো ছিল, 6 দফা, নেভাল হেডকোয়ার্টার এখানে হইতে হবে, তারপর নানা রকম। তখন উনি করতেন কি, নেভাল হেডকোয়ার্টার এখানে 6 দফায় আছে, ওটা থাকতো। আর্মি রিসাফল করতেন, পাঞ্জাবিদের পশ্চিম পাকিস্তানে চলে যেতেন, এখানে বাঙালি রিক্রুটমেন্ট একটা প্রস্তুতি নিয়ে তখন তিনি বলতেন যে উই আর নো লঙ্গার উইথ ইউ, আমরা আপনাদের সাথে থাকতে চাই না। অবশ্য ওই পর্যন্ত যাইতো কিনা সেটা অবশ্য ঠিক। এগুলি যখন নেভাল হেডকোয়ার্টার এখানে করতো বা আর্মি রিসাফলিং করতো, তখন তো ইয়াহিয়া খান তাকে অ্যারেস্ট করে ফেলতেন। তখন যুদ্ধটা ওই সময় শুরু হইতো, মানে যেইটা 26শে মার্চ শুরু হয়েছে তখন আরেকটু প্রলং করতো, ঠিক আছে? তো এই যুক্তি খুবই মানে অপযুক্তি। উনি কেন ডায়ালগ করছেন? ওনার মাথায় তো আছে স্বাধীনতা, এখন এটা কিভাবে কার্যকর করতে হবে সেটা উনি জানতেন। আচ্ছা দেখেন, আরেকটা খুব বাজে একটা আছে, সেটা হলো যে উনি কেন সারেন্ডার, উনি ইন্ডিয়াতে কেন গেলেন না? হ্যাঁ দেখেন, মানে উনি যদি ইন্ডিয়াতে যেতেন না, তখন বলতো কি, আরে এটা তো ইন্ডিয়ার ষড়যন্ত্র, ইন্ডিয়ার দোষরটি ইন্ডিয়াতে যাবেই। পরে আপনি আইদার ওয়ে মুশকিলে আছেন আর কি। যদি ভারতে চলে যেত উনি তাজউদ্দিনের মতো, তাহলে বলতো কি, এটা তো ইন্ডিয়ার ষড়যন্ত্র, এটা তো উনি ইন্ডিয়াতে যাবেনি, তাই না? তো উনি যে ধরা দিচ্ছেন, এইটা হচ্ছে ওনার খুবই দূরদর্শিতা। যদি ধরা না দিতেন তাইলে ম্যাসাকারটা আরো বেশি হইতো। তারপরে ধর যে কি বলে যে এই ইন্টারন্যাশনালি এটা একটা হইতো, যেটা রেসিস্ট মুভমেন্ট, এটা একটা বিচ্ছিন্নতাবাদী আন্দোলন। উনি দেশের বাইরে থেকে একটা বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকে নেতৃত্ব দিচ্ছেন, এরকম একটা ন্যারেটিভ দাঁড় হয়ে যেত কিন্তু, বুঝছেন? তো এদের দূরদর্শিতা, উনি ঘোষণা তো দেওয়াই আছে, তারপরে উনি অ্যারেস্ট হইতে অসুবিধা কি আছে? হ্যাঁ, ভারতে গেলে বরং অসুবিধা আছে। দেখেন কতগুলি জিনিস এমন না, এই যে বলে যে আওয়ামী লীগ বঙ্গবন্ধু ভারতের কি অনুগত ছিল, আরে 3 মাসের মধ্যে সেনাবাহিনীকে ফেরত পাঠানো কোন ইতিহাসে আছে? সোভিয়েত ইউনিয়ন যে আফগানিস্তানে অকুপেশন করে কতদিন পরে গেছে? হ্যাঁ, স্বাধীনতার মাত্র উনি তো লন্ডন থেকে দিল্লিতে আইসা যখন 10 জনের আসতেছেন, প্রথম কথা ছিল ইন্দিরা গান্ধীকে, আপনি কবে সৈন্য ফেরত নিচ্ছেন? হ্যাঁ, এবং 16 ডিসেম্বর হলো, এবং 17 মার্চ মানে তার জন্মদিনের আগেই তো ইন্ডিয়ান আর্মি চলে গেল। একটা মানে আপনি যদি বলেন যে এটা অকুপাইড আর্মি, অকুপেশন আর্মি, তাই তাকে তো বঙ্গবন্ধু ফেরত পাঠিয়ে দিল মানে ইন্ডিয়াতে, তাই না? তাকে কেমনে সে ইন্ডিয়ার দোসর হইলো? ইন্ডিয়ার দোসর হইতো সে এখানে ইন্ডিয়ান আর্মি রাখতো আরো বছরের পর বছর, তাই না? এই সমস্ত বাজে যুক্তি না, এগুলি মানে কেন বাজারে চলে আমি এটাই বুঝি না আর কি। তো যাই হোক, এখন এই যে মানে 26শে মার্চ, আমি এই বিতর্ক তুলবই না যে বঙ্গবন্ধু 26শে মার্চ কি বলে যে স্বাধীনতার ঘোষণা দিয়েছিল। তার মানে বঙ্গবন্ধু ঘোষণা ফিজিক্যালি ওনার মুখ দিয়ে উচ্চারিত হোক বা না, আলটিমেটলি এটা বঙ্গবন্ধুর ঘোষিত স্বাধীনতা। হ্যাঁ, বলছে যে আমি যদি হুকুম দিবার না পারি, এবং এরপর যা যা ঘটনা ঘটেছে, ইনক্লুডিং জিয়াউর রহমানের 27শে মার্চে যে ঘোষণা, সবই বঙ্গবন্ধুর ওই বক্তব্যই প্রতিফলন এবং প্রতিধ্বনি। উনি তো বলছেন অন বিহাফ অফ আওয়ার গ্রেট লিডার। অন বিহাফ অফ আওয়ার গ্রেট লিডার মানে কি? হ্যাঁ, আমি জিয়াউর রহমানের ভাষণটা, অফকোর্স এটার একটা বিরাট ইম্প্যাক্ট ছিল আমাদের মুক্তিযুদ্ধে। হ্যাঁ, এইটা আমরা ইন্সপায়ার্ড হয়েছি, সেনাবাহিনী আমাদের সঙ্গে আছে ইত্যাদি। হ্যাঁ, তো এটা একটা বিরাট কিন্তু এইটার মানে এই না যে দেখেন, মানে এটা মানে ধরেন জিয়াউর রহমান ঘোষণাটা দেয় নাই, তাহলে কি মুক্তিযুদ্ধ হইতো না? এটা তো একটা ধারাবাহিক ব্যাপার, তাই না? এই যে জিয়াউর রহমানকে কে চিনতো বলেন? কেউ তো চিনতো? উনি তো পলিটিক্স, সেনাবাহিনী তো পলিটিক্সে আসার কোনো সুযোগই নাই, তাই না? উনি না থাকলে কি এমন হইতো? বা ধরেন যে যদি সেক্টর কমান্ডাররা কেউ না থাকতেন, হ্যাঁ, ধরেন ফর এক্সাম্পল খালিদ মোশাররফ নাই, কর্নেল তাহের নাই, মেজর জলিল নাই, তাহলে কি মুক্তিযুদ্ধ হইতো না?
অন্যরা টেক ওভার করতো। আচ্ছা, আমি আরেকটা প্রসঙ্গ একটু আনি, যে প্রসঙ্গটা আমি শুরুতে বলেছিলাম। এটা অনেকে বলে যে মানে যে বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণের শেষে পাকিস্তান জিন্দাবাদ অথবা পাকিস্তান জিও পাকিস্তান এই ধরনের কিছু একটা বলে ভাষণটা শেষ করেছিলেন, এবং এটা বলার মাধ্যমে তারা প্রমাণ করার চেষ্টা করে যে বঙ্গবন্ধু আসলে কখনোই দেশের স্বাধীনতা চাননি, এই জন্য এটা বলেছিলেন। তো এটা আপনি তো যেহেতু আপনি বলছেন যে আপনি ওই দিন ওখানে ছিলেন, তো আপনি আসলে কি শুনেছিলেন? শুনেন, এইটা তখন জনগণ বঙ্গবন্ধুর চেয়ে আগায় গেছে, বঙ্গবন্ধু পিছিয়ে পড়ে গেছে। তখন বঙ্গবন্ধু এমনভাবে বাঙালিকে জাগ্রত করছেন, উদ্বেলিত করছেন, যে বঙ্গবন্ধু যদি তখন মানে পিছায় হাঁটতো তাহলে বঙ্গবন্ধু নিজেই আক্রান্ত হইতেন জনগণ দ্বারা, এমন জায়গায় উনি নিয়ে গেছিলেন আমাদেরকে। সুতরাং এইটা বলার কোনো স্কোপ নাই। আমি তো স্টেজের 25-30 হাত দূরে ছিলাম, এইটা উনি বলেন নাই। এইটা যে উনি বলেন নাই সেটা সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আপনার স্বাধীনতার পর যখন জাসদ গঠিত হলো, তখন জাসদের নেতৃত্ব, বিশেষ করে আসম আব্দুররা বঙ্গবন্ধুকে অপমানিত করার, বঙ্গবন্ধুকে লাঞ্ছিত করার, মানে মৌখিকভাবে এমন কোনো কার্ড নাই যে কার্ড তারা খেলেন নাই। প্রত্যেকটা কার্ড উনি খেলছেন। তাইলে বঙ্গবন্ধু যদি ওই দিন রেস কোর্সের ওই স্টেজ থেকে বলতেন পাকিস্তান জিন্দাবাদ, ওই স্টেজে তো রব ভাইরা ছিলেন, আসম রব ছিলেন, সিরাজুল রহমান, সবাই তো ছিল। তাইলে তো 72-73 এইটাই ওরা বলতো যে শেখ মুজিব আমাদের স্বাধীনতা চায় না। আপনারা শুনছেন না পাকিস্তান জিন্দাবাদ বলছে? আমরা স্বাধীনতা চাইছি, তখন রব ক্রেডিট দিত যে আমরা স্বাধীনতা চাইছি, শেখ মুজিব চায় নাই। শেখ মুজিব বলছে পাকিস্তান জিন্দাবাদ। কই, এই কার্ড তো তারা ব্যবহার করতে পারে নাই, তার মধ্যে কার্ডই নাই, তো ব্যবহার করবে কি? আমি কি বুঝতে পারছি জিনিসটা? কিন্তু তারপরেও এই জিনিসটা নিয়ে অনেকে, এরকম সিনিয়র অনেকে এই ধরনের কথা বললেন কেন, আমি এটা বুঝতে পারি এটা কেন এটা আলোচনা আসলো। শামসুর রহমানকে আমি ওনার বইটা আমি পড়েছি যে কালের ধুলায়, কালের মানে ধুলায় জীবনে কি লিখছেন ওখানে? হ্যাঁ, আর আমি একে শামসুর রহমান কি লিখছেন? উনি লিখছেন ওখানে কি জিও পাকিস্তান বলেছেন, জিও পাকিস্তান বলে বক্তব্য শেষ। যদি কেউ এটা বলে থাকে আমি বলবো তারা হ্যালুসিনেশনে ভুগছে। হ্যালুসিনেশন আছে কিন্তু, হ্যাঁ, যদি এটা কেউ বলে থাকে। আমি শুনলাম না কেন? আমি তো ছিলাম, তাই না? একে খন্দ করে লেখা কিন্তু এই সমস্ত বিতর্ক তুলে না, যে মানে 50 বছর আগের ঘটনা, যেহেতু অনেকে ভুলে টুলে গেছে, যা বলি তাই শুনতে হবে, এই মানসিকতা, এই কৌশল খুবই বাজে কৌশল। হ্যাঁ, তো ফলে এইটা উনি যদি, এটা হয় নাকি কখনো? উনি স্বাধীনতার ঘোষণা দিয়ে দিচ্ছেন, বলতেছেন যে এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, তারপর বলবেন যে পাকিস্তান জিন্দাবাদ। এটা হয় কখনো? এটা সাধারণ লজিকের ব্যাপার। হ্যাঁ, আর ওখানে যদি উনি পাকিস্তান জিন্দাবাদ বলতেন তাহলে তো অনেকেই প্রতিবাদ করতো, এটা আপনি কি বলতেছেন, তাই না? অনেকেই তো প্রতিবাদ, বা তখনও যদি নাও করতো, পরে যখন জাসদ গঠিত হইলো, জাসদের এরা এটা ব্যবহার করতো না, এটা ব্যবহার করতো যে শেখ মুজিব তো স্বাধীনতা চায় না। আপনারা শুনছেন যে উনি পাকিস্তান জিন্দাবাদ বলছে, আমরা স্বাধীনতা চাইছি, আমরা শেখ মুজিবকে জোর করে স্বাধীনতা সংগ্রামে নিয়ে আসছি, বলতো না? তো অফকোর্স বলতো এটা, তাই না? ওরা তো এমন কিছু নাই যেটা জাসদ নেতৃত্ব শেখ মুজিবের বিরুদ্ধে ব্যবহার করে নাই, তাই না? তো এটা ব্যবহার করতো, তাই না? তো ফলে এইসব বলে লাভ নাই। আর এগুলি কোনো বিতর্ক আপনি বলেন? আমরা তো দেখতেছি কিভাবে স্বাধীনতা সংগ্রামটা হয়েছে, দীর্ঘদিনের বঙ্গবন্ধুর নিরলস প্রচেষ্টার মধ্য দিয়ে বাংলাদেশের কোথায় না শুনি, মানে আনাচে কানাচে ঘুরে মানুষকে মোটিভেট করে কত রকমের কষ্ট করতে হয়েছে। হ্যাঁ, আগরতলা ষড়যন্ত্র মামলা যেতে হয়েছে, কত কিছু। হ্যাঁ, এখন কি সব বিতর্ক, মানে এসব কোনো মানে হয়? তো ফলে 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস, এবং এই স্বীকৃতি সহ যে জিয়াউর রহমানের 27শে মার্চের যে ঘোষণাটা, সেটা একটা গুরুত্বপূর্ণ ঘোষণা। এটা একটা গুরুত্বপূর্ণ ঘোষণা 26শে মার্চ। এটা নিয়ে আর কোনো বিতর্ক আর করার দরকার নেই আমাদের। ঠিক আছে, অনেক ধন্যবাদ জনাব মাহবুব কামাল। প্রিয় দর্শক, আপনারা শুনলেন জনাব মাহবুব কামালের ব্যক্তিগত অভিজ্ঞতাজাত যে বক্তব্য। জনাব মোস্তফা ফিরোজ, আপনি খেয়াল করেছেন যে দেশে যেমন মানে একটা বড় ভূমিকম্পের পর ছোট ছোট 3টা ভূমিকম্প হলো, আমাদের রাজনীতিতেও কিন্তু আমরা নানা ধরনের ভূমিকম্প দেখছি। এখন ভূমিকম্পগুলো এরকম যে অন্তর্বর্তীকালীন সরকার একটা গণভোটের আয়োজন করেছেন, সেই গণভোট নিয়ে কিভাবে আলোচনা হবে, গণভোট কিভাবে হবে, কি প্রশ্ন থাকবে, সেই প্রশ্ন মানুষের মনে কতটুকু আলোড়ন তৈরি করতে পারবে, রাজনৈতিক দলগুলো এটাকে কিভাবে মেনে নিচ্ছে,
এবং রাজনৈতিক দলগুলোর অবস্থান কি হবে গণভোটে, তারা কি হার পক্ষে ক্যাম্পেইন করবে তার দলের কর্মীদের জন্য, নাকি না ভোটের জন্য ক্যাম্পেইন করবে, এগুলি আলোচনা। এবং পাস হওয়ার পর কি হবে, এবং নির্বাচন কমিশনেরও তো কোনো অভিজ্ঞতা নেই। কালকে যেটা নির্বাচন কমিশন বলল যে তাদের তো এই ধরনের মানে একই দিনে নির্বাচন এবং গণভোট অনুষ্ঠানের কোনো পূর্ব অভিজ্ঞতা নাই, অন্য এই টোটাল নির্বাচন কমিশনেরই নাই। তারা যে পুরোনো নথি দেখে বুঝবে তাও বুঝতে পারছে না। সেখানে এতগুলি যতগুলি বাক্স থাকে, ভোটের বাক্স, ব্যালট বক্স, এবার তো তার ডাবল থাকতে হবে, কারণ ওটা তো আবার আরেক আলোচনা, আরেক ভোট, দ্বিগুণ সংখ্যক কাগজ ব্যালট ঢুকানো হবে। তো এই পুরো জিনিসটা আপনার কি মনে হয় কি যে আসলে মানে কোন দিকে যাচ্ছে? আসলে একটা অসাধারণ দিকে যেতে পারতো, কিন্তু মাঝখানে পুরো একটা রাজনীতির চিত্রটা পাল্টে গেছে, যার প্রভাব পড়ছে নির্বাচনে। এই যে আমি দেখেন, আমি অনেক দিন থেকেই এই এই যে সংস্কার, তারপরে এই গণভোট, এইগুলির বিপক্ষে আমি কথা বলতেছি। আমি একটা পয়েন্টে আমি শুধু একমত ছিলাম, যে ওই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, তো সেটা তো কমিশনের ব্যাপার না, আদালত এটা আবার রিইনস্টেট করছে। এবং আরো খুশি হতাম যদি এটা চতুর্দশ না হয়ে ত্রয়োদশ থেকে যদি কার্যকর হতো, এটা ভালো ছিল। এইটাই একমাত্র সংস্কার। অর্থাৎ আপনি প্রথম ধরেন আপনি বাড়ি করার আগে তো একটা পিলার করবেন আগে, তাই না? নিচে আগে গাঁথনিটা ঠিক করবেন, তারপরে পিলার করবেন। আমাদের তো গাঁথনিটা সহ শেষ হয়ে গেছিল। অর্থাৎ আপনার ভোট কাউন্টিং, কাস্টিং এবং কাউন্টিং, ভোট দেয়া এবং গণনা, এই প্রক্রিয়াটাই তো ছিল না। মানুষ ভোট দেবে এবং মানুষের সেই ভোটটা কাউন্ট করাবে, গণনা করাবে। সেই সিস্টেম যেখানে উঠে যায়, আপনি এক ধাপে আপনি যে ধরনের ব্যবস্থাপনা নিয়ে আপনি বসছেন বিশেষজ্ঞদের দিয়ে, এটা তো আমরা ওই পর্যায়ে না। আমরা তো হঠাৎ করে চলে গেছি তো আদিম পর্বে, আদিম যুগে চলে গেছে। আদিম যুগে যাই পরে আপনি আস্তে 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 এ করেন। এখন আপনি কঙ্গোতে যে যদি ওখানকার জনগণকে বুঝাইতে পারবেন এই যে পিআর সিস্টেম, তারপরে হচ্ছে প্রধানমন্ত্রীর ক্ষমতা, তারপরে প্রাতিষ্ঠানিক বিচার বিভাগকে শক্তিশালী করা, এই সমস্ত বুঝবে? তো বুঝবে না। যেখানে মানুষ শুধু গুলি খায় আর মানে দৌড়ায়, সেই দেশে থাকে আপনার মানে আগে তো মানুষের জীবন বাঁচাইতে হবে, তারপর আস্তে আস্তে আপনি সেখানে গণতন্ত্র এ করেন। আমরা কোন পর্যায়ে চলে গেছি এটা বিশেষজ্ঞরা তো বুঝে নাই, না বুঝে আপনি আচ্ছা, আমি আপনাকে একটু থামাই কেন, আমি ওই যেহেতু ওই প্রশ্নটা আপনি তুললেন, ওটা নিয়ে আমি একটু আলোচনা করতে চাই। আসলে সেটা হলো যে আপনি, আমিও বলি আপনার সঙ্গে একমত আমি, যে আসলে তত্ত্বাবধায়ক সরকারটা এইবারে নির্বাচন থেকে হলো না কেন, এটা কিন্তু আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটা আমি এটা কোনো কারণ বুঝলাম না। এটা বিচার বিভাগ এই মানে কেন নির্দিষ্ট করে দিচ্ছে? বিচার বিভাগ বলে দেবে যে ইয়াস, এটা রিইনস্টেট হয়েছে, তারপরে হলো সরকার, রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেবে এটা মানে তারা এই মেয়াদ থেকে চায় নাকি সামনের মেয়াদ থেকে চায়। এটা আমি বুঝলাম না। এটাও আমার মনে হয় যে এই এই যে এইভাবে বলে দেওয়াটা, এটা একটা বায়াসড, এটা উচিত হয়নি। কেন মানে ইউনূস সরকারকে এই নির্বাচনটা কন্ডাক্ট করতে হবে, এটা কোথায় বলা আছে? সংবিধানে কি বলা আছে? কেউ কি বলছে, ম্যান্ডেট দিছে যে এই ইউনূস সরকারের দায়িত্ব হলো নির্বাচন করে যাওয়া, সে ছাড়া আর কেউ পারবে না? এটা আমার মনে হয় যে ঠিক হয়নি। তারপরে দেখেন, যাই হোক, সব মিলায় হইলো পরে এখানে আমার আরেকটা প্রশ্ন। আপনি আমাকে বলেন, 2008 সালে যখন নির্বাচন হয়, তখন তো একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছিল। জি, হওয়ার পর যারা আমরা ভোট দিয়েছি, আমরা কি ঘুণাক্ষরে ভেবেছিলাম 2011 সালে এটা বাতিল হয়ে যাচ্ছে, মানে 2000 পরের নির্বাচনে আমরা তত্ত্বাবধায়ক সরকার পাবো না, আমরা কি ভেবেছিলাম? ভাবিনি তো। আচ্ছা, ভেরি গুড। তাহলে এখন আমার কথা হলো, আপনি একটা করলেন, যখন আপনার 2000 মানে আপনার 96 যখন তত্ত্বাবধায়ক সরকারটা আসে, তখনও তো এটা অকল্পনীয় ছিল যে আসবে কিনা আদৌ। তো আসছে, আসার পর আবার বাতিল হয়ে গেছে। কাজে যারা ক্ষমতায় যায় তারা ইচ্ছে করে অনেক কিছু করতে পারে। এখন যেভাবে নির্বাচনটা হচ্ছে, বলা হচ্ছে পরের নির্বাচন থেকে হবে। যদি পরের নির্বাচনের মাঝখানে যায়, যারা বাদ দিয়ে দেয়, বাদ দিয়ে দিলে কি হলো? আমার আপনার জায়গায় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোট দেওয়ার আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা কিন্তু অপূর্ণ থেকে গেল। হ্যাঁ, সেটাই, সেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনটা আমরা পাইলাম না। বরং
এই সরকার যে নিরপেক্ষ না, এটা তো জামাত প্রমাণ বলতেছে। তা জামাতের কথা আমি অবিশ্বাস করব? বিএনপি বলতেছে, আবার এনসিপিও বলতেছে, তিনটা দলই বলতেছে এই সরকার নিরপেক্ষ না, অথচ সেই সরকারের অধীনে আমরা নির্বাচন করতেছি। এটা Right. এটা আমাদের একটা মানে দুঃখজনক অধ্যায় যে এত আন্দোলন সংগ্রামের পরেও সেই তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন আমরা পাইলাম না। রাজনৈতিক দলগুলো সেই দাবিটা করতেছে না। রাজনৈতিক দলগুলো কেন মনে করতেছে যে ইউনূস সরকার নিরপেক্ষ তত্ত্বাবধায়ক একটা সরকারের মতন কেন মনে করতেছে? যেখানে এনসিপির 2 নেতা আছে, তারা নির্বাচন করবে বলে ডিক্লেয়ার দিল, তাদের মধ্যে অন্তত একজন, এবং এখনো পর্যন্ত আর 15 দিন পরে যেখানে শিডিউল হওয়ার কথা, সে এখনো পর্যন্ত তারা ক্ষমতায় আছে। সুতরাং এই সরকার তো নিরপেক্ষ না। এটা তো মানে আমি বলবো কি, রাজনৈতিক দলগুলোই বলছে। অথচ সেই নিরপেক্ষ সরকার না, তার অধীনে আমাদেরকে নির্বাচন করতে হচ্ছে। এটা এই দাবিটা আদায় করতে পারলো না এইরকম একটা সুসময়ের মধ্যেও। না বিএনপি বলতেছে, না জামাত বলতেছে, গেল এটা। তারপরে দেখেন জুলাই সনদে নিয়ে 8 মাস হলো, আচ্ছা ঠিক আছে, বুঝলাম যে 8 মাসে তো একটা পরিশ্রম করছে, স্বাক্ষর হলো, স্বাক্ষর করার পরে বলতেছে যে এটা এখন আইনে পরিণত করতে। আরে ভাই, আইন কানুন কোথায় আছে? আপনি তো ঝুলতেছেন। আপনি তো আগে এই ঝুলন্ত অবস্থা থেকে তো আপনি তো একটা জায়গায় যাবেন, ডাঙায় যাবেন। তো ডাঙাটা কি? ডাঙাটা হচ্ছে একটা একটা নির্বাচনের মধ্যে দিয়ে একটা পার্লামেন্টারি ব্যবস্থায়, তাই না? তো ওখানে যাবেন, তারপরে না ওখানে বলবেন যে এখন আমরা আসেন, আমরা জুলাই সনদের বিষয়গুলো আমরা এটা বাস্তবায়ন করি, এটা আমাদের ম্যান্ডেট। কারণ এটা গণঅভ্যুত্থানের ম্যান্ডেট, গত 15 বছরের আন্দোলনের ম্যান্ডেট, যে আমরা স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করবো না, আগেই করতে হবে। এবং কি করলো, এর মধ্যে আবার গণভোট নিয়ে আসলো, যে গণভোট সংবিধানেই নাই। আবার সেই গণভোট কখন? ওই সংসদ নির্বাচনের দিন। তাহলে দেখেন, এমনিতেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হচ্ছে না, হচ্ছে ইউনূস সরকারের অধীনে। যে ইউনূস সরকারকে রাজনৈতিক দলগুলো বলছে বিতর্ক, তার মধ্যে আবার আপনি ঢুকাই দিচ্ছেন আপনি গণভোট। তাহলে কি দাঁড়ালো? আপনি একটা গোলমেলে অবস্থার মধ্যে দিয়ে কিন্তু আপনি ঢুকে গেলেন। তার মধ্যে জামাত বিএনপি আর একটা অবস্থান, তারা এতদিন ছিল জোট সঙ্গী, এখন হয়ে গেছে যে আওয়ামী লীগ বিএনপি যেমন যুদ্ধ করে, তেমন মনে হচ্ছে যেন আস্তে আস্তে জামাত ভার্সেস বিএনপি একটা মুখোমুখি অবস্থানটা। এই মুখোমুখি অবস্থান থেকে যদি মানে প্রতিযোগিতা করে বা গণতান্ত্রিক কালচারের মধ্যে দিয়ে যদি আগায় যদি, তাহলে ভালো, তাহলে আরো ভোটাররা আসবে। এখন ভোটাররা কতটুকু আসবে না আসবে, এর মধ্যে গণভোট ঢুকাতে জিনিসটা মানুষের উৎসাহ উদ্দীপনা কমে যাচ্ছে। এমনি কিন্তু যখনই নাকি একটা সরকারের উপর বা রাজনৈতিক ব্যবস্থার উপরে মানুষের হতাশা জন্ম নিতে থাকে, তখন কিন্তু মানুষ আরো মনে করে দূর, ভোট দিয়ে কি হবে। অলরেডি কিন্তু ওই অবস্থার মধ্যে আমরা চলে আসছি। ফলে আগামী নির্বাচনটা কি হবে, ফরম্যাটটা কি হবে, আওয়ামী লীগ যে নির্বাচন আসতে পারতেছে না, এতে ভারতের মনোভঙ্গিটা কি হবে? অজিত দোভাল ডেকে নিল আমাদের নিরাপত্তা উপদেষ্টা খলিলকে, তাদের মেসেজটা কি? তাদেরকে উপেক্ষা করে, আগে যেমন পশ্চিমাদেরকে উপেক্ষা করে আমাদের এই যে শেখ হাসিনার সরকার যে নির্বাচনগুলো করবে, এটা খুবই ঝুঁকিপূর্ণ ছিল। এখন আপনি ভারতকে উপেক্ষা করে যদি নির্বাচনটা করতে যান আওয়ামী লীগকে বাদ দিয়ে, তো সেটা এই চাপটা আপনি সামলানোর মতন আপনার সেই শক্তিটা আছে কিনা? আপনার আন্তর্জাতিক শক্তিকে, ভারতের মানে আওয়ামী লীগের ছিল ভারত, আমাদের কার? আমি তো কাউকে পাই না, না আমেরিকা, না চীন, না পাকিস্তান, কারা? এটা তো বুঝতে পারি না। তো সব মিলায় একটা ভিন্ন সিনারিও, যেটাতে একটা অস্বস্তি, একটা উদ্বেগ কিন্তু আস্তে আস্তে মানে গাঢ় হচ্ছে, গভীরতা বাড়ছে। ফলে এটা যদি না কাটে, তাহলে কিন্তু নির্বাচনটা জমজমাট হবে না। তারপরে নির্বাচনের পরবর্তী পর্যায়ে কি হবে, এটাও কিন্তু একটা অনিশ্চয়তার মধ্যে। এখনো কিন্তু অনেক মানুষ বিশ্বাস করে নির্বাচন কি আসলে হবে। কেন বলে এই কারণে যে তারা একটা স্থিতিশীল অবস্থা মনে করতেছে না, রাজনৈতিক পরিস্থিতিকে একটা অস্থিতিশীল মনে করে। এই জন্যই জিজ্ঞাসা করে নির্বাচন কি হবে। এই হলো এই অবস্থা রয়ে গেছে। ইউ আর রাইট, এখনো মানুষের মধ্যে এই প্রশ্ন আছে। রাজনীতি। জি, এত যে ঢাকঢোল পিটে আমাদের খলিলুর রহমান সাহেব, আমাদের নিরাপত্তা উপদেষ্টা, একদিন আগেই ইন্ডিয়ায় চলে গেলেন অজিত দোভাল সাহেবের সঙ্গে মিটিং করতে। মিটিং তো হইল, মিটিং এর আউটকামটা কি, আমরা কি পেলাম জানেন? সরকার বলার চেষ্টা করে যে হাসিনাকে ফিরে আনার দাবি নাকি জোরালো ভাবে করছে, কিন্তু ইন্ডিয়ান কোন সূত্র, ইন্ডিয়ান কোন এর থেকে এই বৈঠকের কোনো বাণী দেয়নি, বলেনি যে কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু আলোচনা তো হয়েছে। সেখানে কি আলোচনা হয়েছে? এখন ধরেন আমি যদি বলি, আমি বুঝতেছি যে ওই আওয়ামী লীগকে নিয়ে একটা যাতে অংশগ্রহণমূলক নির্বাচন করে,
এটাই হয়েছে। কিন্তু আমার তো এটা বলার পক্ষে কোনো সূত্র নাই, আমি শুধু বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে বা পরিস্থিতি বিশ্লেষণ করে বলতে পারি। এখন সরকার যদি বলে যে না মুস্তাফিজুর গুজব ছড়াচ্ছে এরকম কোনো নেই, তাহলে আমি তো ফেসে যাব। আমি একটা ধারণার থেকে আমি কথাগুলো বলছি, কিন্তু এটা পরিষ্কার হওয়া উচিত, কারণ ভারতের সাথে আমাদের সম্পর্কের এমন একটা পর্যায়ে যেহেতু একটা সন্দেহ বিশ্বাস তৈরি হয়েছে, সুতরাং প্রতিটা স্টেপ জনগণকে জানানো উচিত যে আমরা এই কথা বলছি, ভারত এই কথা বলছে, তার উত্তরে আমরা এই কথা বলছি। এটা পরিষ্কার না হলে এটা আমার মনে হয় যে মানুষের মধ্যে ওই যে অবিশ্বাস, সন্দেহ, উদ্বেগ, উৎকণ্ঠা এগুলি বাড়তে থাকবে। তাহলে কি লাভ হলো? মানে এখন ধরেন এর মধ্যে আবার দেখলাম যে কয়েকটা পলিটিক্যাল পার্টি, বিশেষ করে এনসিপি, তারা এই বিচারকে বলতেছে যে বিচার কার্যকর করতে হবে নির্বাচনের আগে। এনসিপির ব্যাপারটা আমি বুঝি না, তারাই জুলাই সনদ বলো, তারা কি এর মধ্যে এতদিনেও কি জুলাই সনদে স্বাক্ষর করছে? তাও তো কোনো খবর পাইলাম না। তো তারা কি করতেছে? আবার তারা এখন আবার নতুন দাবি তুলছে যে শেখ হাসিনা, মানে ওদের নাকি বিচার বাস্তবায়ন করতে হবে। এখন আসাদুজ্জামান কামাল আর শেখ হাসিনা বিচার বাস্তবায়ন কেমনি করে করবে? এটা এটা একটা মানে আসলে খাদের মধ্যে পড়ে গেছে। মানে বলা যায় এনসিপি এবং তার পাশাপাশি জামাত কিছু ইস্যু নিয়ে আগাইতে চাচ্ছিল, কিন্তু এখানে আবার বুদ্ধিমত্তা প্রদর্শন করছে বিএনপি। যদি ওইটা করতে যে আবার তাদের মানে অভ্যন্তরে আবার একটা ঝামেলা হয়েছে। 237 জন যখনই নাকি ডিক্লেয়ার করে দিছে, 237 জনের সাথে আপনি আরো 3 জন 4 জন করে যোগ করেন, তাহলে কত? প্রায় 1000 প্রার্থী নেমে গেছে মাঠে। নেমে যাওয়াতে একটা শোরগোল হয়ে গেছে। এই শোরগোলের মধ্যে গণভোট, জুলাই সনদ বাস্তবায়ন, এই সমস্ত গুলি আর পাত্তা পায়নি। আর এরা একটু ভেবাচাকা খেয়ে গেছে এনসিপি। আর এই রিক্সা চালকরা দিচ্ছে এটা ওটা করতেছে, কি করবে না করবে। মানে মানে আসিফ মাহমুদ, সজীব ভুইয়া এই মানে ধানমন্ডির এই আসনে ইলেকশন করবে। এখানে ধানমন্ডিতে বিএনপি অন্তত 2 জন খুব শক্তিশালী প্রার্থী আছে, তারা কেন করবে না? তাকে দিলে লাভটা কি হবে? এই অঞ্চলে তো যদি তরুণদের প্রতিনিধি হয় তাহলে তো সে শিবির ডাকসু দিচ্ছে, এখানে তো মানে সেই জুলাইদের কোনো প্রতিনিধি নাই। তারা আসিফ মাহমুদ, সজীব ভুইয়া তার মুরাদনগর থেকে ওখানে কয়েকশো কোটি টাকা খরচ করার পর ধানমন্ডিতে আসলো, এসে এখানে সিট বিহীন হয়ে গেল। মানে ওই যে কি বলে মানে আসনবিহীন যেমন রাজা আছে না প্রধান শেখ হাসিনা বা বাশার আল আসাদ, তেমন হয়ে গেছে। তারা বিশাল ব্যাপার, কিন্তু তাদের কোনো আসন নেই নির্বাচন করার মতো। তো এখন এই একটা ধরা খাইছে, যার জন্য এখন বিচার কার্যকর করা হচ্ছে। বিচারটা কার বিচার করে? 3 জনের শাস্তি। তা 5 বছরের শাস্তি চৌধুরী আব্দুল্লাহ মামুনের ব্যাপারে বলতে পারে, যেখানে 5 বছর মানে 5 বছরই থাকতে হবে। 5 বছরের মধ্যে আবার সরকারি ছুটি বাদ দিলে তো দেখা যায় যে 2.5 বছর হয়ে যায়, তারপর ছাড়া পেয়ে যায়। এটা তারা বলতে পারে। 1 বছর তো খাইটি ফেলেছে। 1 বছর আবার খেটেই ফেলছে। হ্যাঁ, এইটা বলতে পারেন যে রায় ঘোষণার পর থেকে 5 বছর যাতে একদম কড়াই গন্ডায় হিসাব করে ওই এনসিপির কাছে যে যাতে জিনিসটা বুঝাই দিয়ে আসে 5 বছর পরে চৌধুরী আব্দুল্লাহ মামুনকে, এইটা একটা দাবি করতে পারে। আর দিল্লি কি শুনবে? বিচার কার্যকর কি দিল্লিতে করবে? আসাদুজ্জামান খান কামাল কলকাতায় আছে, হাসিনা আছে দিল্লিতে, এমনকি 2 জায়গায় 2টা ফাঁসির মঞ্চ বানাবে এনসিপির কথা শুনে? এটা তো করবে না, কারণ এই বিচার তো আর মানে ভারতের কোনো আদালত দেয়নি। তো এটা একটা খুব হাস্যকর, যার জন্য এইগুলি খুব জমতেছে না কিন্তু শেষ পর্যন্ত। তা আপনি রিক্সা চালকরা দিচ্ছেন, সেই ওই সময় যে আবেগ আমরা উদ্বেলিত হয়েছি, সেই আবেগের এরা তো মাঠে নেই। এখন যারা মাঠে আছে তারা তো পুলিশের বেল্ট ধরে টানাটানি করতেছে। ওরা তো জুলাই যোদ্ধা না। জুলাই যোদ্ধা যারা ছিল, ওই মেয়েদের, ওই ছেলেদের কথাবার্তা তো আমরা উৎসাহিত হয়েছে, সেলুট দিয়া সুজন। সেই সুজন কোথায় হারাইছে? এখন আবার যদি আপনি তারা নিয়ে আসেন, সেই জুলাই আবেগটাই কোথায়? আবেগটাই তো নাই। আবেগটা থাকলে তো এনসিপি বাংলাদেশের আজকে সর্ববৃহত্তম একটা রাজনৈতিক দলে পরিণত হয়। আচ্ছা, আবেগটা হঠাৎ করে হাওয়া হয়ে গেল, ওই আবেগটা হঠাৎ করে নাই হয়ে গেল কেন? নাই হয়ে গেল কেন? যখনই নাকি তারা ওই যে রাজপ্রাসাদে ঢুকে গেছে, যখনই নাকি ক্ষমতায় চলে গেছে, আর এই কি বলে ক্ষমতার স্বাদ পাইতে শুরু করছে, বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে আবার যখন অ্যাটাচ করে দিছে, তখন এরা বলে যে ওরে বাপরে, এ কি অবস্থা! তো সারাদিন শুধু ফাইল নিয়ে তদবির করে, বুঝতে পারছেন না? তারপরে চাঁদাবাজির কারণে বেশ কিছু ধরা যখন পড়লো, আবার কেউ কেউ ইঙ্গিত দিল এর সাথে আবার এনসিপির শীর্ষ পর্যায়ে যোগাযোগ আছে। আবার যতটা দুর্নীতির খবর যা যা আসতেছে,
সেইগুলি এনসিপির যারা আছে নেতা তাদেরকে ঘিরে হইতেছে, তখন আস্তে আস্তে সেই ভাবমূর্তি এখন একটা বন্যা হোক, তারপর টিএসসি তে খুলুক ত্রাণ কেন্দ্র, দেখেন কেউ লাইন ধরে ত্রাণ দিতে চায় কিনা, কেউ যাবে না। তো এই হলো পরিস্থিতি। জামাত ধরা গেল তারা এই ইসলাম ভিত্তিক 8টা দলকে নিয়ে একটা ফ্লো তুলতে চাইছিল, ওই ফ্লোর উপর ভিত্তি করে তারা মনে করছিল নির্বাচনী বৈতরণী পার হবে। কিন্তু এখন ফ্লোটা কার বিরুদ্ধে? এই ইউনূস সরকার তো জামাতের, এই ইউনূস সরকার তো বিএনপি। তা আপনি নিজের বিরুদ্ধে নিজে আন্দোলন করে আপনি মানে ফ্লো তুলবেন? মানে যেখানে আলোচনা হইতেছে 8টার পয়েন্টে মানলো না বলে আপনি আন্দোলন করবেন, তো বিএনপিও যদি তার পয়েন্ট নিয়ে মানলো না বলে আন্দোলন করবো, 30টা রাজনৈতিক দল রাস্তায় নেমে গেল আমার দাবি মানতে হবে, সরকার কোন দিকে যাবে? এটাও জমলো না। মানে আপনি কি হাওয়ার মধ্যে। আর গণভোটটা মানুষ বোঝে না, পিআর সিস্টেমটাও বোঝে না, এবং বোঝানোর জন্য যে প্রতিনিয়ত তাদের পাঠশালা নিজেরা করে, পাঠশালা ঘরোয়া বৈঠক, কিন্তু এটা তো পাবলিকলি করতে হবে, প্রতিদিন পাঠশালা প্রতিদিন করতে হবে, সেটা তো করে না। ফলে হয়েছে কি, পুরো জিনিসটা আর জমলো না, কারণ জটিল জিনিস নিয়ে আপনি সামনে আসলে মানুষ। আমি আবার বলি আপনাকে ভাই, আপনি ভোট দেয়া এবং গণনা এইটাই যেখানে হারাই ফেলছেন, আপনি তো আগে ওইটাকে এস্টাবলিশ করবেন, তারপরে না আপনি পেয়ার অন্যান্য সিস্টেমে যান, গণভোটে যান, আরো আমেরিকার সিস্টেমের যে কত কঠিন কঠিন কি সব টার্ম আছে, হ্যাঁ, সেগুলি করেন, অসুবিধা তো নাই। শুনতে পাচ্ছেন? ধন্যবাদ মাসুদ কামাল ভাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি যে কথাটা বললাম, হয়তো আপনাদের যেখানে আপনি আছেন ওখানে হয়তো এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ। দেখুন, তারেক রহমান সাহেব যে কথা বলেছেন, এটা নিয়ে অনেককে আমি নানা রকম ট্রল করতে দেখেছি, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে ওনার এই কথাটা কিন্তু আসলেই গুরুত্বপূর্ণ। উনি কি বলেছেন? উনি বলেছেন আলু চাষিদের যে পরিমাণ ভর্তুকি প্রয়োজন সেই অর্থ দিয়ে গণভোট আয়োজনের চিন্তা করা হচ্ছে, অথচ গণভোটের চেয়ে আলু চাষিদের ন্যায্য মূল্য পাওয়া বেশি প্রয়োজন। মানে এই তুলনাটা না করলে হতে পারতেন, কিন্তু আলু চাষিদের ব্যাপারটা যে গুরুত্বপূর্ণ এটা বোঝানোর জন্য। এবং অবস্থাটা এমন দাঁড়িয়েছে যে আমাদের আলু চাষিরা কিন্তু এবার আসলে সর্বশান্ত হয়ে যাচ্ছে। তারা যে অর্থ বিনিয়োগ করে আলু চাষ করেছে প্রতি কেজিতে অথবা মনে, তার কিন্তু 1/3 তারা পাচ্ছে না। আগামীতে হয়তো আলু চাষ করবে না, তখন দাম বেড়ে যাবে। একই কথা উনি বলেছেন কিন্তু যে পেঁয়াজ সংরক্ষণের কথা, আমাদের পেঁয়াজ বিদেশ থেকে আমদানি করতে হয় শেষ দিকে, সেখানে আমরা পেঁয়াজ সংরক্ষণ করতে পারি না, পেঁয়াজকে টিকিয়ে রাখতে পারি না। এই যে একজন পলিটিক্যাল লিডারের এই যে সাধারণ মানুষকে নিয়ে চিন্তা, এটাকে আসলে আপনি কিভাবে দেখছেন? আমিও ওনার বক্তব্যটা প্রথমে পত্রিকা দেখে তারপরে আমি সরাসরি গিয়ে আমি শুনলাম, এবং আমার কাছে খুবই আম, ভালো লেগেছে এই কারণে যে যেই তারেক রহমানকে আমরা স্টুডেন্ট অবস্থায় চিনেছি, ধরেন 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত যেই তারেক রহমানকে আমরা জানতাম, তার সাথে অনেকটাই এই বক্তব্য একটু ব্যতিক্রমধর্মী। কারণ ওনার এই বক্তব্যের মাধ্যমে একটা বিষয় স্পষ্ট হয়েছে যে উনি এখন যে মাটির এবং মানুষের বিষয়টা উনি বোঝার চেষ্টা করছেন, এবং সাধারণ মানুষের মধ্যে আসলে যে আমরা যে এখন জুলাই সনদে যে উচ্চ কক্ষ নিম্ন কক্ষ নিয়ে আলোচনা করছি, তাদের কিন্তু এসব নিয়ে খুব একটা আগ্রহ বা ধারণা অনেকের মধ্যে নাই। বিশেষ করে আমরা যদি বলি যে বাংলাদেশের কৃষক যারা মূল অর্থনীতিটাকে ধরে রাখছেন, তারা তাদের দৈনন্দিন সমস্যাগুলোই বেশি ভাবেন। তো সেই জায়গায় এই কথার যথার্থতা রয়েছে যে চাষিদের জন্য এই মুহূর্তে বরং সেই আলু চাষে তাদের যে ক্ষতি হচ্ছে, তারা যে ন্যায্য মূল্য পাচ্ছে না বা তাদের যে ব্যয়, আমরা অতীতেও দেখেছি অন্যান্য ফসলের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। এরকম গণভোটের মতো আমি বলবো যে একটা অপ্রয়োজনীয় এবং খুবই অপ্রাসঙ্গিক এই অর্থে যে এবং যেই বিষয়ে, কারণ জুলাই সনদ এমন একটা বিষয় যে অনেকে বলছে যে এটা একটা বিসিএস পরীক্ষা দেওয়ার মতো হবে গণভোটটা। কারণ হচ্ছে যে যে প্রশ্নগুলো আসবে না আসবে, তো সেইখানে খরচ করে আসলে সাধারণ মানুষের লাভটা কি হবে। তিনি সেই বিষয়টা অ্যাড্রেস করেছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা দেখেছি যে যেই পরিবর্তনটা হলো আমাদের আওয়ামী লীগ সরকারের পতনের মধ্য দিয়ে, যদিও আমরা আগের আলোচনায়ও বলেছি যে দেখেন সেই দাবিগুলোর মধ্যে একটাও কিন্তু ছিল না যে শ্রেণী বৈষম্য বিলোপ প্রসঙ্গ, কিংবা আমি শ্রেণী বৈষম্যের কথা বাদ দিলাম, অর্থাৎ সাধারণ মানুষের যে দরকার, অর্থাৎ আমাদের যে বিভিন্ন রকমের বিভাজন আছে সমাজে, যে আমাদের যে শ্রেণীভিত্তিক বিভাজন আছে, আমাদের ধর্মভিত্তিক বিভাজন আছে, জেন্ডার ভিত্তিক যে ছোটোখাটো যে এক ধরনের দূরত্ব আমাদের বিভাজন আছে, সেগুলো নিয়ে কিন্তু কোনো মৌলিক দাবি আমাদের জুলাই সনদেও ছিল না।
অর্থাৎ সাধারণ মানুষের জায়গা থেকে আমরা আমাদের বড় বড় দাবি কিন্তু আমরা সেই অর্থে রাজনীতিবিদদের কাছ থেকে দেখছি না। এমনকি যখন নতুন রাজনৈতিক দল গঠন করলো এনসিপি, যদিও রাজনৈতিক দল গঠন করার প্রতিশ্রুতি দিয়ে তারা আন্দোলন করেনি বা পরিবর্তনও ঘটেনি, কিন্তু তারা যে দল গঠন করলো তাদের বিভিন্ন সময়ের কর্মকাণ্ডের মধ্যেও বড় বড় রাজনৈতিক কিছু বিষয়গুলো ছাড়া তাদেরও কিন্তু সাধারণ মানুষের প্রয়োজন নিয়ে তাদের কোনো দাবি দাওয়ায় আমরা দেখিনি যে উঠে আসছে। একটা বিষয় রিসেন্টলি উঠে আসছে, যেটা এই তারেক রহমানের এই বক্তব্য, পাশাপাশি আরও যে বিষয়গুলো উঠে আসছে, যে আমরা যে নারীর কর্মঘণ্টা নিয়েও একটা আলোচনা আসছে। আমি এটাও জিজ্ঞাসা করতাম, এটা জিজ্ঞেস করতাম যে উনি যেরকম কৃষকদের নিয়ে বলেছেন, সেটা আপনি এক ধরনের ব্যাখ্যা করলেন। আমরা দেখেছি যে জামায়াতে ইসলামকেও দেখেছি, ওনারা ইদানিং দেখলাম যে নারীদের নিয়ে ভাবছেন, এবং ওনাদের দুটো কথা। প্রথমত, আমেরিকায় বসে দেখলাম ডক্টর শফিকুর রহমান উনি বললেন যে ওনারা ক্ষমতায় গেলে পরে নারীদের জন্য 8 ঘন্টার পরিবর্তে 5 ঘন্টা করে দেবেন। এবং এটা দেখলাম যে পরবর্তী সময়ে আমাদের দেশের নারী সংগঠনগুলো এটা ইতিবাচক ভাবে নিল না। আর আমি নিজেও প্রশ্ন করেছিলাম, আপনি যে 5 ঘন্টা করতে চাচ্ছেন, আপনার কাছে কি কোনো নারী সংগঠনের পক্ষ থেকে অথবা কোনো নারী কি দাবি জানিয়েছিল আমাকে 5 ঘন্টা করে দেন সময়টা? তাহলে আপনি এটা কেন করতে চাচ্ছেন? তাহলে কি নারীদেরকে নিতে অনেকে আগ্রহী হবে? আবার বিপরীত দিকে এটাও দেখলাম, দেশে আসার পর ওনারা এই কথাটা বলেই যাচ্ছেন যে ওনারা নাকি নারীদেরকে বাড়তি, মানে ওই বাড়তি যে সময়টুকু যারা নাকি কাজ না করবে তাদের পুষিয়ে দিবেন বিভিন্ন ভাবে। তো এই পুরো জিনিসটা কি নারীদের প্রতি ওনাদের মানে সহমর্মিতা, সহানুভূতি অথবা বিশেষ কোনো মানে আপনার আনুকূল্য প্রকাশিত হলো? না, একটা হলো যে বিষয়টা জামায়াতের একজন নেতার মুখ থেকে এসেছে বলে ধরেন নারী সংগঠনের নেতৃবৃন্দ বা অন্যরা তারা বিষয়টাকে আসলে সমালোচনার দৃষ্টিতে দেখছেন। কারণ হচ্ছে জামায়াতের নারী বিষয়ক যে ভাবনা বা অতীতের যে ঘটনা, তাতে হচ্ছে জামায়াতের প্রতি বিশ্বাস রাখতে পারছেন না অনেকে। যদিও আইডিয়াটা খুবই রিসেন্ট এবং পুরো গ্লোবালি এই বিষয়টা আলোচনা হচ্ছে, সেটা হচ্ছে কেয়ার ওয়ার্ক এবং কেয়ার ওয়ার্কের মূল্যায়নের বিষয়টা। আমি সেটা আসছি সেটা কি, কিন্তু যে কারণে মানুষ প্রথমেই আসলে বিরোধিতা করেছে সেটা হচ্ছে যে জামায়াতের সম্পর্কে যেসব প্রোপাগান্ডাগুলো ছিল অতীতে, ধরেন আপনার জামায়াত যে মুক্তিযুদ্ধ বিরোধী যেই ধারণাগুলো ছিল, এটা জামায়াত বিভিন্ন সময় আবার সেই, যেমন আওয়ামী লীগ কিন্তু বারবার যে বিষয়টা বলার চেষ্টা করেছে জামায়াত মুক্তিযুদ্ধ বিরোধী, জামায়াত মুক্তিযুদ্ধ বিরোধী। একটা পর্যায়ে মানুষ কিন্তু বিরক্ত হয়েছে যে আওয়ামী লীগ বিভাজনের রাজনীতি করছে, রাজাকার বলে ভাগ করছে। আবার জামায়াতই তার কর্মকাণ্ডে সেই আওয়ামী লীগের কথাই কিন্তু প্রমাণিত করছে, বা সাধারণ মানুষের যে আশঙ্কা। ঠিক একই কারণে যখন ডক্টর শফিকুর রহমান এত বলা যায় যে একটা সমসাময়িক একটা আইডিয়া নিয়ে আসলেন যে কেয়ার ওয়ার্ক, কারণ হচ্ছে নারীরা যখন বাইরে আসলেন, নারীদের ঘরের কাজ বাইরের কাজ একটা ডাবল বার্ডেন, অর্থাৎ এই যে দুই কাজ সামলাতে গিয়ে তাদের উপরে আমরা আসলে আর অতিরিক্ত কাজ চাপিয়ে দিয়েছি। তাদের যে কাজ অলরেডি যে কাজটা ছিল সেই কাজটাকে স্বীকৃতি না দিয়ে, তো কেয়ার ওয়ার্কের ধারণা বর্তমান বিশ্বে অনেক বেশ জনপ্রিয়। অনেকেই চিন্তা করছেন কিভাবে এই কেয়ার ওয়ার্ককে মূল্যায়ন করা যায় অর্থনৈতিকভাবে। তো সেই জায়গা থেকে যদি রাষ্ট্র সাবসিডি দেয় বা ভর্তুকি দেয়, যেটা উনি বলেছেন যে 5 ঘন্টার বেতন হয়তো কোনো প্রতিষ্ঠান দিবে আর রাষ্ট্র বাকি 3 ঘন্টার দিবে, আইডিয়াটা ভালো। কিন্তু মুশকিল হচ্ছে যে আইডিয়াটা যিনি এখন উপস্থাপন করেছেন তারা সেই বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারেননি, যার কারণে আসলে সমালোচনাটা হচ্ছে। তো এই কারণে জামায়াতকে সেটা অবশ্য তার কর্মকাণ্ড দিয়ে তাকে আবার প্রমাণ করতে হবে যে না, তারা যেটা বলছে তাদের একটা ভালো আইডিয়াও যে তারা সেটা আসলে ভালো জায়গা থেকে বলছে, সেটাও তাদেরকে প্রমাণ করতে হবে। তাহলেই মানুষের প্রতি বা নারী আন্দোলনের কর্মীরা বা নারী সংগঠনের নেতৃবৃন্দের একটা আস্থার জায়গা তৈরি হবে। কিন্তু আমরা যদি রাজনৈতিক দল বাদ দিই, যে কে বললো, আমরা যদি আইডিয়াটা নিই, যদি আমরা আইডিয়াটা চিন্তা করি, যেমন তারেক রহমান বললেন যে চাষিদের কথা ভাবতে হবে, যেমন ওনারা বললেন যে নারীদের এই যে এক্সট্রা ওয়ার্ক সেটা আমাদের বিবেচনা আনতে হবে। হয়তো পরবর্তীতে আমরা এটা নিয়ে আলোচনা করবো যে আমরা এর মাধ্যমে আবার কেয়ার ওয়ার্ক শুধুমাত্র নারীদের উপরই চাপিয়ে দিচ্ছে কিনা, এটা তো নারীদেরই কাজ না, আমরা একটা একদম নারী পুরুষ এক ধরনের বিভাজন এনে দিচ্ছি না, সেটা তখন হয়তো আরো আলোচনা করে পরবর্তীতে আমরা আরো পরবর্তী পদক্ষেপ নিতে পারবো। কিন্তু আমরা যদি মূল ধারণাটা নিই, তখন হয়তো আমাদের একটা রাজনৈতিক পরিবর্তন আসবে। তা না হলে আমাদের পরিবর্তনের যে আকাঙ্ক্ষা ছিল, আমি যদি একটু পদ্ধতিগতভাবে আলোচনাটা করি, যে খেয়াল করেন যে আওয়ামী লীগের প্রতি মানুষের যে ক্ষোভগুলো ছিল, রাজনৈতিক যে ক্ষোভগুলো ছিল, যে আওয়ামী লীগ দলীয়করণ করেছে, আওয়ামী লীগ বিভাজনের রাজনীতি করেছে, আওয়ামী লীগ নির্বাচনে সবার অংশগ্রহণ নিশ্চিত করেনি বা আওয়ামী লীগ নির্বাচনে সুষ্ঠু নির্বাচন দেয়নি, তা আমাদের সেই জায়গা থেকে মানুষ ছাত্র সমাজের কথায় বিশ্বাস করে রাস্তায় নামলো, নেমে একটা পরিবর্তন ঘটলো।
ঘটার পরে কি দেখলাম যে আইডিয়ার কোনো পরিবর্তন হলো না, মানুষের পরিবর্তন হলো। অর্থাৎ আমাদের যে এজেন্ডা, আমরা কি পরিবর্তন চাই, সেই পরিবর্তন বা আমাদের স্বপ্ন আকাঙ্ক্ষা কাজের কোনো পরিবর্তন ঘটলো না। আমি দেখলাম যে দলীয়করণ, বিভাজনের রাজনীতি এখনও চলছে। আমরা আমরা অনেক, এবং আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। এবং যদি বলি যে দলীয়করণ, আমরা ঘটনার 5ই আগস্টের পর বিভিন্ন জায়গায় যে সেট আপ, আমরা দলীয় ভিত্তিতে সেট আপগুলো হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। অর্থাৎ সেই জায়গাটার পরিবর্তন আসেনি। মানে তাহলে আমাদের মূল পরিবর্তনটা আসেনি কেন? আমরা আসলে সবসময় ফোকাস করেছি যে কে বলছে, কিন্তু আসলে কি বলছে, কে বলছে সেটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ হচ্ছে যে আমরা সবসময় এটা আলাদা করতে পারি না, যার কারণে আমরা অবিশ্বাস দেখছি জামাতের আমিরের কথার প্রেক্ষিতে। কিন্তু আমরা আসলে কি বলছে এইটাও আমাদের আলোচনার বিষয় হওয়া দরকার, কারণ তা নাহলে আমাদের মৌলিক পরিবর্তনটা কিন্তু আসবে না। এবং আমরা, এবং তাই দেখতে পাচ্ছি যে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে, একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। আমি যদি আরেকটু পেছনে যাই, যার কারণে বাংলাদেশের মানুষ যেটা হয় যে আমি প্রফেসর নাজমুল করিম, ঢাকা ইউনিভার্সিটির, উনি সম্মানিত শিক্ষক ছিলেন এবং গবেষক। ওনার যে বাংলাদেশের সমাজ বিশ্লেষণ উনি করেছেন, সেখানে উনি দেখিয়েছেন যে এখানে আমাদের ঐতিহাসিকভাবে এখানে রাজার পর রাজা এসে গেছে, বিভিন্ন রেজিমের পরে রেজিম চেঞ্জ হয়েছে। সাধারণ মানুষ খুব ওইটা নিয়ে অতটা মাথা ব্যথা করে নাই, এই কারণে যে তাদের মনে হয়েছে যে আমাদেরকে তো কেউ আসলে খুব একটা বিবেচনা করছে না। তো উনি আমাদের যে সমাজ কাঠামো এটা বা স্তরবিন্যাস ব্যাখ্যা করতে গিয়ে এই প্রসঙ্গটা বলেছেন। তো সেই সাধারণ মানুষের মধ্যে এরপরে কিছুটা সচেতনতা তৈরি হয়েছে, কিন্তু আমাদের সচেতনতা আমরা শুধুমাত্র তৈরি করেছি যে রাজনৈতিক পট পরিবর্তন, এবং তাও আবার রাজনৈতিক আদর্শগত পট পরিবর্তন না। আমরা এমন একটা পর্যায়ে নিয়ে আসি যে রাজনৈতিক ব্যক্তির পরিবর্তন। তো যখন আমরা শুধুমাত্র ব্যক্তি নিয়ে আলোচনা করি এবং দল কে কোনটা করলো, তখন আর আমাদের সাধারণ মানুষের মধ্যেও, আমাদের মধ্যে তখন আর এই বিষয়টা খুব বেশি আলোচিত হয় না বা আলোচনায় আসে না যে আসলে আমাদের তো এই পরিবর্তনটা দরকার, এই পরিবর্তনটাকে আসছে, আমরা সেটা দিয়ে ফোকাস করি। আমরা প্রথমে ব্যক্তির সাথে মিলিয়ে নিই যে ওকে উনি করছেন, ওকে ওয়েদার রাইট অর রং, উনি করছেন এটা রাইট অর রং। কিন্তু আমার বিষয় ভিত্তিক যদি আলোচনাটা আমরা প্রমোট করতে পারতাম, সাধারণের মধ্যে জাগিয়ে তুলতে পারতাম, তাহলে আমাদের মৌলিক পরিবর্তনটা আসতো। যেহেতু এই বিষয়টা ঘটেনি, আমরা কিন্তু একই বিষয় বারবার দেখছি, এবং শুধু বারবার না, কোনো কোনো ক্ষেত্রে আমরা আসলে আরো খারাপভাবে দেখছি। আমি যে প্রসঙ্গে বলছিলাম যে আমি আরেকটু যদি আলোচনাটা একটু দীর্ঘায়িত করি, যে আমরা ধরেন যেই যেই অবস্থার অভিযোগের প্রেক্ষিতে মানুষ পরিবর্তনের টা অনেক সময় আশাবাদী হয়ে উঠেছিল পরিবর্তনের কারণে, যে ঠিক আছে আওয়ামী লীগ সরকার বিদেশ বা অন্যান্য দেশের প্রতি আনুগত্য করেছে, সেটা আমরা আরো ভয়াবহভাবে এখন দেখছি। হয়তো কাদের প্রতি আনুগত্য করছে সেইটার জায়গাটা চেঞ্জ হয়েছে। আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি ব্যাপক খারাপ হয়েছে। আমাদের নির্বাচন যেটা করতে যাচ্ছে সেটা কোনোভাবেই সার্বজনীন তো হবেই না, এবং কোনোভাবেই এটা গ্রহণযোগ্য হবে বলেও মনে হয় না, কারণ এখানে সব দল অংশগ্রহণ করবে না। এটা গত একটা সাক্ষাৎকারে দেখেছি যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে আওয়ামী লীগের নির্বাচনে অংশ না নিলে তার দলীয় কর্মী সমর্থক অংশগ্রহণ করবে না। সুতরাং এটা হবে না। আবার বিএনপি বলেছে কয়েকদিন আগে যে যদি গণভোট হয়, গণভোটে জুলাই সনদ উপলক্ষে যদি গণভোট হয়, তাহলে তারা হয়তো এই গণভোটের পক্ষে হ্যাঁ বলবে না, তারা না ভোট দিবে। অর্থাৎ আলটিমেটলি আমরা দেখছি যে বিভাজন এবং আমরা সবার অংশগ্রহণ এর মধ্যে নিশ্চিত হচ্ছে না। তো সবার অংশগ্রহণ যখন নিশ্চিত হচ্ছে না, তার মানে মৌলিক পরিবর্তনটা আমি দেখছি না, কারণ আমাদের যে বিষয় কেন্দ্রিক আলোচনায় আমরা খুবই কম মনোযোগ দিয়েছি বিভিন্ন সময়ে। আরেকটা জি বলুন। দুটো কথা বললেন, কিন্তু দুটো জিনিস আপনার কথা থেকে আমি পেলাম। প্রথমত আপনি একবার বললেন, আপনি একবার গণভোটকে অপ্রয়োজনীয় হিসেবে এটা কেন, এটা আপনার কাছে আমি জানতে চাইবো, ছোট করে যদি বলেন। আরেকটা বিষয় হলো, আপনি এইমাত্র বললেন যে বিদেশ নির্ভরতা যেটা আগের চেয়ে কমেনি, বরং কিছু কিছু ক্ষেত্রে বেড়েছে। এটা আপনি পরের প্রশ্নটা আগে যদি বলেন যে আপনি কি দেখে মনে হলো, কি কারণে মনে হলো যে আগের চেয়ে বেড়েছে? আপনি জাস্ট যে রিসেন্টকার বক্তব্যের যে রেফারেন্সটা দিলেন একটু আগে, যে হঠাৎ করে আমাদের আলোচনার প্রেক্ষিতে যে বন্দর লিজ দেওয়ার প্রশ্ন চলে আসলো। আমাদের এই বন্দর লিজের প্রশ্ন, আমরা আমাদের সেন্ট মার্টিন নিয়ে যাবে কি যাবে না সেই প্রশ্ন আমরা কিন্তু বিভিন্ন সময় শুনে আসছি। আর এখন কিন্তু রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দিয়ে এটা বলা হচ্ছে। এর আগে আমাদের ধরেন ভারতের প্রতি নির্ভরতা নিয়ে অনেক সমালোচনা ছিল, কিন্তু রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দিয়ে কখনো কিন্তু বলা হয় নাই। বিভিন্ন সময় অস্বীকার করে আসা হয়েছে বিভিন্নভাবে, হয়তো বিভিন্ন কৌশলগতভাবে
আহ, অপারগতার কারণে অনেক কিছু অর্জন করতে পারেনি বিগত সরকার, কিন্তু তারা কিন্তু সেটা কখনো রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দিয়ে এরকম আনুষ্ঠানিকভাবে কিন্তু বলেনি, বা সেটা একদম রাষ্ট্রীয় একটা প্রাতিষ্ঠানিক রূপ দেয়নি। বুঝতে পেরেছি। সেই জায়গায় এটা আর একদম স্পষ্ট। গণভোটটাকে আপনি অপ্রয়োজনীয় বলছেন কেন? কারণ গণভোট যেটার প্রেক্ষিতে হচ্ছে জুলাই সনদ। এখন জুলাই সনদে যে বিষয়গুলো ছিল, জুলাইয়ে যারা আন্দোলন করেছেন তাদের কি এই দাবিগুলো ছিল? তাদের তো এই দাবিগুলো ছিল না। তারা যখন আন্দোলন করেছেন তাদের একটা সামান্য দাবি ছিল যে কোটা। তারপরে ওকে একটা প্রেক্ষিতে মানুষজন নেমেছে, সরকার পরিবর্তন হয়েছে, তখন এই সরকারের প্রধান কাজ ছিল শুধুমাত্র দ্রুত নির্বাচন করে রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা দিয়ে তারপরে তারা যা করার করবে। যদি সংবিধান সংশোধন করতে হয়, যদি সেখানে উচ্চকক্ষ নিম্নকক্ষ এরকম সংসদকে ভাগ করতে হয়, সেখানে আমার অন্যান্য যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রচলন করতে হয়, সেটা তারা করবে। কারণ কি, আমার যে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তাদের একটা সামহাও যে গণতন্ত্রের সংজ্ঞা, তারা জনগণকে প্রতিনিধিত্ব করে। কিন্তু আপনি এখন জুলাই সনদকে মানুষের কাছে নিয়ে ভোট দিবেন। আচ্ছা, বাংলাদেশের শিক্ষার হারও যদি বলি, বাংলাদেশে যত লোক পড়ার একটা বিপুল জনগোষ্ঠী, তারা ইভেন পড়তেও পারবে না ডিটেল। আর শুধু হ্যাঁ না। 2% লোক একদম বাংলাদেশে, মানে মানে পরিসংখ্যান বড় হিসাব অনুযায়ী 77.9% লোকের সাক্ষরতা জ্ঞান আছে, স্বাক্ষর জ্ঞান আছে। তার মানে সবাই যে পড়তে, এর মধ্যে কিন্তু সবাই পড়তে পারে না, ধরলাম সবাই পড়তে পারে, তারপরে 22% মানুষ লিখতেও জানে না, স্বাক্ষর দিতে পারে না, পড়তে পারে না। তো ভোটার আর গুলো তো আর একই না। আইনের আইনের ছাত্র শিক্ষক ছাড়া এবং রাজনীতির ছাত্র শিক্ষক এবং রাজনীতিতে আগ্রহী ব্যক্তি ছাড়া তারা এই যে জুলাই সনদে যা যা বলা হয়েছে, যে উচ্চ কক্ষ বুঝবে। নিম্ন কক্ষ বা এই যে পরিবর্তনগুলো, তারা এগুলো কতটা বুঝবে? আমরা যখন এই বিষয়ে আলোচনা করতে আসি, আমরাও আরেকবার দেখে আসি যে আচ্ছা ঠিক আছে, সংবিধানের কোন ধারায়, যেমন জুলাই সনদে বলা হয়েছে কত কত সে 58 ধারা 2 ধারা, এই ধারাগুলো চেঞ্জ করতে হবে, প্রতিস্থাপন করতে হবে। আমাকে আবার সেগুলো দেখতে হয়েছে যে আচ্ছা ওই ধারাগুলো কি, আচ্ছা তত্ত্বাবধায়ক সরকার, আচ্ছা প্রধানমন্ত্রীর ক্ষমতা হ্রাসকরণ বা প্রেসিডেন্টের ক্ষমতা বৃদ্ধিকরণ, আমাকে দেখতে হয়েছে। তার মানে কি এই 6 মাস তাহলে এই সংবিধানের উপর ক্লাস নিবেন এই সরকার অন্যদের জনগণকে বোঝানোর জন্য? আপনার কাছে মনে হয়েছে, যেমন আমার কাছে মনে হয়েছে যে জুলাই সনদটা পরে আমাকে মনে হয়েছে কি এটা একটা জিগজ্যাগ পাজলের মতো আর কি। হ্যাঁ, যে ওই ধারাটা প্রতিস্থাপন হবে, ওইটা আবার খুঁজে বাই করো, এবং ওইটা আবার খুঁজে বাই করতে হবে মানে বর্তমানে যে সংবিধান আছে ওটা থেকে। তো ওই হ্যাঁ, সংবিধানের কপি নিয়ে আসো, আইনে ওটা খুঁজো, তারপর কোনটা। এখন এগুলি করতে করতে বরং ভুলে যাই আমি যদি কি খুঁজতেছিলাম, ভুলে যাই। তখন এটা টোটালি একটা জিগজ্যাগ পাজলের মতো মনে হয়েছে। এবং এবং এই এগুলি সনদের হয় মধ্যে কেন, আপনি একবার উপরে সেটা যাবেন। জটিল করলে যেটা হয় যে কারোর যদি কোনো মতলব থাকে, তাহলে সেই মতলবটা কিন্তু এখানে ঢুকিয়ে দেওয়া যায়। হ্যাঁ, সেইটা সেই সুযোগটা আছে। আর সবচেয়ে বড় কথা, এই সরকারকে তো এই দায়িত্ব কেউ দেয়নি। আর এই পরিবর্তনটাও তো এরকম না যে ঠিক আছে একটা দীর্ঘদিনের আন্দোলনের ফল, একটা বিপ্লব, যে আমি ঠিক আছে বিপ্লবের কিছু এজেন্ডা ছিল, আমার কিছু চাওয়া ছিল, আমাদের দাবি দেওয়া ছিল, আমরা এরকম একটা ব্যাপক সামাজিক পরিবর্তন চেয়েছিলাম, তার আলোকে পরিবর্তনটা ঘটেছে। জামায়াত দাবি করেছে তারা এর সাথে যুক্ত ছিল, বা অন্যান্য দলগুলো দাবি করেছে, কিন্তু তাদের এই আন্দোলনের আগ পর্যন্ত তাদের তো এরকম কোনো এজেন্ডাই ছিল না যে তারা রাষ্ট্রের এই পরিবর্তনটা আনবে, এই পরিবর্তনটা আনবে। তাহলে এখন আমার এই পরিবর্তনের প্রশ্ন আসছে কেন? এখন বড় বড় জোর এই সরকারের দায়িত্ব ছিল আসলে এই নির্বাচনটা দেয়া। এখন তারা দাবি করেছে ওকে নির্বাচন দিতে হলে আমাকে তো নিরপেক্ষ নির্বাচন দিতে হবে, বিভিন্ন জায়গার কাঠামো পরিবর্তন করতে হবে, যে আগের সরকার যে তাদের যে সেট আপ করে গেছে সেই সেট আপ চেঞ্জ করতে হবে। তাহলে আপনি সেট আপ চেঞ্জ করে কি করলেন? আপনার নতুন সরকার সেট না, আপ চেঞ্জ করে তারাও তো আপনি সেই। যেটা বলেন, এই সরকার তো নির্বাচন দিচ্ছে আগের পদ্ধতিতে, তাও তো চেঞ্জ করে করতেছে না। না, নির্বাচন পদ্ধতি তো চেঞ্জ করছেও না, কিন্তু আমি ধরলাম যে ঠিক আছে আগের পদ্ধতিতে, আর আগের পদ্ধতিতে দিচ্ছে। আগের পদ্ধতিতে দিলেও তো আপনার এখন আওয়ামী লীগ সরকার নাই, আওয়ামী লীগের কেউ নাই। সুতরাং আলটিমেটলি আওয়ামী লীগ বাদই তো নির্বাচন হচ্ছে, তাহলে তাদের এত নিরপেক্ষতা নিয়ে ভয় কেন? এই সরকারের আওয়ামী লীগ যে নির্বাচনগুলো করেছে সেগুলো না হয় ওকে পক্ষপাতিত্ব বা এক ধরনের একপাক্ষিক নির্বাচন করেছে, কিন্তু এখন তো আওয়ামী লীগ সিনেই নাই। তাহলে তো তাড়াতাড়ি নির্বাচন করবে। তারপরেও কেন এই সনদের এত কিছু করতে হবে, এত সংস্কার করতে হবে? কারণ আমার তো আওয়ামী লীগকে আমি পাশে রেখেই দিয়েছি। সুতরাং এখন যারা যারা আসবে আমরাই করব। তা আমরা আমাদের মধ্যে আবার এত নিরপেক্ষতার ভয় আসছে কেন? এবং আমরা আমরা যেই দাবিতে, যেই যেই ভয়ে আশঙ্কায় আমরা বললাম যে না, আমার পুরো প্রশাসন ঢেলে সাজাতে হবে, আমার মাঠ প্রশাসন ঢেলে সাজাতে হবে, কারণ আগের সরকারের লোকজন সেখানে বসা আছে। তাহলে ঢেলে সাজিয়ে আমি কাদেরকে বসালাম? এক জায়গায় জামায়াতের লোক, এক জায়গায় বিএনপির লোক, এক জায়গায় আমার এনসিপির সাজেস্টেড লোক। অনেকে বলে যে এনসিপি বিভিন্ন সময়ে তাদের লোক তার আগে ছিল না, এখন নতুন নতুন লোক যুক্ত হয়ে তাদেরকে বিভিন্নভাবে তারা হয়তো কেউ টাকা পয়সা দিয়ে তাদের সাথে যুক্ত হচ্ছে, এভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন বদলির বাণিজ্যের কথাও আমরা খবরে পেয়েছি।
তো সুতরাং সেই আমার লোক তার লোক আমার লোক অর্থাৎ সেটাই তো হয়েছে। তাহলে আমার মৌলিক পরিবর্তনটা কি হলো? আর যদি সেটাই হয় তাহলে আমার এখন নির্বাচন তো আমি নির্ভয়ে দিয়ে দেওয়া দরকার যে ওকে আমার আওয়ামী লীগ নিয়ে শুধু ভয়, Right. আওয়ামী লীগ মাঠেই নেই, আমরাই ক্ষমতায় আসবো।